ইনি জুলাই আহতদের এবং শহীদদের, বিশেষ করে আহত এবং তাদের পরিবারদের তাদের চিকিৎসা এবং পরিবারদের পুনর্বাসন এবং তাদের পুনর্বাসনের ক্ষেত্রে উনি যথেষ্ট পরিশ্রম করে চলেছেন, আমি বিশেষভাবে উল্লেখ করতে চাই। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তামিম খান, তিনিও কয়েকবার জুলাইয়ের আহত এবং শহীদদের বিষয়ে আলাপ করার জন্য মন্ত্রণালয়ে এসেছেন, আমাদের সাথে বসেছেন, এবং সেটার জন্য আমি ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি এবং ওনার বিষয়টা সকলের সামনে তুলে ধরলাম। আমি প্রথমে আমাদের যে আজকে একজন শহীদের মা, তো আমাদের একজন শহীদের মা তিনি কয়েকটি প্রশ্ন রেখে গিয়েছেন এবং তিনি সংরক্ষিত নারী আসনের একজন সংসদ মনোনীত সদস্য হিসেবে তিনি আসবেন, ওনাকে অভিনন্দন জানাচ্ছি। শহীদদের যে তালিকাটি হয়েছে সেটা কিন্তু একটা সরকারের নির্ধারিত, অন্তর্বর্তীকালীন সরকার তারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব ভার নেওয়ার পর একটা নির্ধারিত প্রক্রিয়ার মধ্যে দিয়ে তালিকাটি এসেছে। তো এখানে প্রথমে যখন আপনারা জানেন যে জাতিসংঘের যে রিপোর্টটি হয়েছিল সেখানেও কিন্তু 1400 এরকম অ্যারাউন্ড অ্যাপ্রক্সিমেটলি উল্লেখ করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা এই তালিকাটি সম্পন্ন করেছি সেখানে এর বেশি, এর বাইরে আমরা সম্ভবত সরকার গঠন করার পর 12 জনকে আমরা নতুন করে গ্যাজেটভুক্ত করেছি এবং কয়েকজনকে বাদও দেওয়া হয়েছে যারা আসলে জুলাই যোদ্ধা ছিলেন না, তারা জুলাইয়ের বিপক্ষে আন্দোলন করতে গিয়ে হয়তো মৃত্যুবরণ করেছেন অথবা অন্য কোনো দুর্ঘটনায় নিহত হয়েছেন, কিন্তু ভুলবশত তাদেরকে শহীদদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল, কিন্তু সেটা যখন পরবর্তীতে আমরা মন্ত্রণালয়ে ডিটেক্ট করতে পারেন, আপনারা সকলেই জানেন যে জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর, একটা নতুন অধিদপ্তর গঠন করা হয়েছে। এখানে সার্বক্ষণিক জুলাইয়ের আহত এবং শহীদদের এবং তাদের পুনর্বাসন এই বিষয়গুলো নিয়ে আমি আরেকটু আসবো বিস্তারিতদের, যে অধিদপ্তরের কর্মকাণ্ড সম্পর্কে আপনাদের জানা দরকার। তো এই জন্য আমি বললাম যে শহীদদের তালিকাটা আসলে যেভাবে সম্পন্ন হওয়ার সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে এসেছে দেখে আমরা হয়তোবা 1400 সব তালিকা সম্পন্ন করতে পারি না, কারণ এমন তো অনেকে থাকতে পারেন যারা সম্পূর্ণ পুরোপুরি এতিম। অনেকে আমরা দেখেছেন যে মাদ্রাসায় অনেক এতিম বাচ্চারা পড়াশোনা করে, তারাও কিন্তু আন্দোলনে যুক্ত ছিলেন। যাত্রাবাড়ি যে স্ট্যালিনগ্রাড, সেখানে কিন্তু মাদ্রাসার ছাত্র সেখানে যে পরিমাণ আপনার প্রতিরোধ গড়ে তুলেছিলেন সেটা কিন্তু এই আন্দোলন সফল হওয়ার জন্য একটা অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। একইভাবে 17 তারিখ, আমি এই সময় জেলে, জুলাই 17 তারিখ সম্ভবত প্রাইভেট ইউনিভার্সিটি তারা যে আন্দোলন গড়ে তুলেছিল রামপুরা অঞ্চলে, সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট ছিল। যেমনি করে আবু সাইদের মৃত্যুর ঘটনা, শহীদ হওয়ার ঘটনা, এটা কিন্তু একটা টার্নিং পয়েন্ট ছিল পুরো আন্দোলনটাতে। তো আমরা এখন এই যে জুলাই অভ্যুত্থান অধিদপ্তরের কর্মকাণ্ড আপনাদের সামনে কিছুটা তুলে ধরতে চাই। এইটি আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে পরিপূর্ণ একটা অধিদপ্তর এবং একজন ডেপুটি সেক্রেটারি ও অ্যাডিশনাল সেক্রেটারি তিনি কিন্তু এই অধিদপ্তরটি আমাদের অধীনে এটা পরিচালনা করছেন, এবং আপনারা কয়েকবার আমাদের মন্ত্রণালয়ে এসেছেন এবং আমরা দায়িত্ব নেওয়ার আগে থেকে এই অধিদপ্তরের কর্মকাণ্ড আপনাদের যারা সহযোদ্ধা অনেকেই সেখানে পরিচালনার দায়িত্বে ছিলেন, যারা ছাত্র প্রতিনিধি। এখন পুনর্বাসনের বিষয়টা আগে আসি। আহতদের যারা পুনর্বাসনের প্রয়োজন, আমরা কিন্তু 3টা ক্যাটাগরিতে তাদেরকে এ, বি এবং সি 3 ক্যাটাগরিতে তাদেরকে ভাগ করা হয়েছে এবং সকলেই কিন্তু পুনর্বাসন অথবা কর্মক্ষম হওয়ার যোগ্য নন। অনেকে এমনও আহত আছেন তাদের আর কোনোদিনও কর্মক্ষম তারা হয়ে উঠতে পারবেন না। এরকম যেরকম রয়েছে সেরকম পাশাপাশি অনেকে রয়েছেন যারা যেমন চোখ হারিয়েছেন, অনেকে চোখ হারিয়েছেন, তাদেরকে আপনি কিভাবে পুনর্বাসন করবেন, এই বিষয়গুলা নির্ধারণ করার জন্য যে কাদেরকে কোন সেক্টরে, যেমন কেউ হয়তো বা পা হারিয়েছেন কিন্তু তার বাকি ব্রেন কাজ করছে, চোখ কাজ করছে, তিনি কম্পিউটারে বসে কিন্তু অনেক কাজ করতে পারে, কিন্তু তাকে তাহলে কি করতে হবে, ওটা আমাদের আইডেন্টিফাই করে তাকে ওই কাজের জন্য ট্রেনিং দিয়ে কর্মক্ষম করে তুলতে হবে। আবার কেউ হয়তো তার অন্য অন্য ধরনের ডিসএবিলিটি তৈরি হয়েছে, সে একটা নির্দিষ্ট পেশাতেই আগামীতে সংযুক্ত হতে পারবে। সেটার জন্য আমাদের এই জুলাই অভ্যুত্থান অধিদপ্তর থেকে ক্যাটাগরি ভাগ করে যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে একটা আলাদা উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে এই ক্যাটাগরি পুনর্বিন্যাস করে কে কোন ক্যাটাগরিতে ট্রেনিং প্রাপ্ত হতে পারেন এবং তাদেরকে পুনর্বাসন করা যায় সেই উদ্যোগটি গ্রহণ করা হয়েছে। এবং
এটি আগেই ছিল, অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সিদ্ধান্ত হয়েছিল, আমরা বাস্তবায়ন করেছি। আমরা সরকার গঠন করার পর আমাদের মন্ত্রণালয়ে আমরা একটা মিটিং করেছি এবং সেখানে আমরা বলেছি যে সমস্ত অন্যান্য মন্ত্রণালয়, যেমন সমাজ কল্যাণ মন্ত্রণালয় রয়েছে, আইসিটি মন্ত্রণালয় রয়েছে এবং কর্মসংস্থান কমিশন রয়েছে, তাদের মাধ্যমে আমরা কিভাবে এই যে বৃহৎ পরিমাণ 14,000 বলা হয়ে থাকে, আমরা জানি ক্ষেত্র বিশেষে, কারণ সবাই তো রিপোর্ট করে না, 30,000 প্লাস আহত হয়েছে। তো তাদেরকে আমরা সকলকেই চাই যে কর্মক্ষম করে তুলতে এবং আত্মনির্ভরশীল করে তুলতে। কেউই কিন্তু কোনো ভাতার উপর বেঁচে থাকতে চায় না, বিশেষ করে যারা আন্দোলন করেছে তারা কিন্তু দেশের জন্য জীবন দেওয়ার জন্য আন্দোলন নিয়ে নেমেছিল, কোনোদিন কোনো ভাতা পাবে সেই উদ্দেশ্য নিয়ে কিন্তু আন্দোলনে নামে নাই। তো তাদেরকে সেই মর্যাদাটা আমরা দিতে চাই এবং এটার জন্য আমি আজকে ধন্যবাদ জানাবো যে এই আলোচনাটি আয়োজন করেছেন। আমি আহ্বান জানাবো যারাই আমাদের পরবর্তীতে এই সরকারকে সহযোগিতা করতে চান এবং প্রক্রিয়াটিকে এগিয়ে নিতে চান, যেমন এখানে তামিম খান আছেন, যেমন এখানে কর্নেল সাহেব আছেন, উনি তো প্রায় আমার সাথে যোগাযোগ করেন, ফুয়াদ ভাই আছেন, শিশিরমণি সাহেব আছেন, যারাই করতে চান, আমার মন্ত্রণালয় অফিস কক্ষ ঠিক পাশে কার্পুর ভবনের 5 তলায় আমার অফিস, আপনারা আসবেন। আমরা আগামীকাল থেকে আমি একটা নতুন করে আবার আপনাদেরকে সাথে নিয়ে আমি আপনাদের সাথে যোগাযোগ করব, আবার উদ্যোগ নেব যে এটাকে এক্সপেডাইট, অর্থাৎ প্রক্রিয়াটাকে দ্রুত কিভাবে সম্পন্ন করা যায়। আমরা কিন্তু প্রজেক্ট নিয়েছি, আমাদের পরিকল্পনা রয়েছে, কিন্তু বাস্তবায়নটা হয়তো যে গতিতে করা যেত সেই গতিতে হয়ে আসে নাই শুরু থেকে। তো আমরা সেটাকে দ্রুত গতি করার জন্য আপনাদের সহযোগিতা প্রার্থনা করছি। আর এখানে আমাদের অনেকগুলো বিষয় চলে এসেছে, আমি জুলাই ফাউন্ডেশন নিয়ে না বললেই না, কারণ কর্নেল সাহেব অনেকবার আমার সাথে যোগাযোগ করেছেন। এই বিষয়টা নিয়ে আমরা সরকারের পক্ষ থেকে আপনাদেরকে ইতিমধ্যে কিছু তথ্য জানিয়েছি, মিটিং আমাদের হয়েছে। তবে আলোচনা সাপেক্ষে আমার মনে হয় যে এখানে আমরা নতুন কোনো সমাধানে আসতে পারি, যার মাধ্যমে সরকার কিভাবে, কারণ জুলাই ফাউন্ডেশন একটি এনজিও বা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, সম্ভবত আমি যদি ভুল না করে থাকি, রেজিস্ট্রেশনও হয়েছে আপনাদের সেরকম ভাবে, তো সমাজ কল্যাণের মাধ্যমে। তো এখন এই আমরা যে সার্ভিস গুলা দিচ্ছি, অর্থাৎ সরকারের যে দায়িত্ব, সরকার তো একটা অধিদপ্তর গঠন করেছে। সরকারের বক্তব্য যদি আমি শুনি তার পক্ষে, সরকার তো একটা অধিদপ্তর গঠন করেছে, তার যে সকল সেবা, যেটা চিকিৎসা সেবা, আহতদের পুনর্বাসন সেবা, শহীদদের স্মৃতি সংরক্ষণ এবং তাদের যে স্মৃতি স্তম্ভ এবং তাদের স্মৃতি সংরক্ষণ করার বিভিন্ন পদক্ষেপ কিন্তু ইতিমধ্যে অধিদপ্তরের মাধ্যমে সরকার গ্রহণ করেছে। তাই হয়তোবা এই মুহূর্তে সরাসরি আরেকটি সংগঠনের মাধ্যমে আমাদের এই প্যারালালি আমরা এই সার্ভিসটা দেবো কিনা সেই বিষয়ে আরো আলোচনার প্রয়োজন রয়েছে। তবে আমি আপনাদেরকে অবশ্যই এটা আমাদের যেটা বলা হলো, আমাকে এই পাশ থেকে যে এটাকে আত্মস্থ করে বা এটাকে সমন্বিত করে বা সরকারের অংশ করে ফেলা যায় কিনা, আমি তো মনে করি অবশ্যই করা উচিত, কারণ ওনাদের কাছে প্রচুর অনেক ডেটাবেস রয়েছে যেটাকে আমরা খুব ভালোভাবে কাজে লাগাতে পারে। যে কোনো সরকার আগামী দিনে আসবে, জুলাইয়ের আহতদের পুনর্বাসন এবং শহীদদের স্মৃতি সংরক্ষণের জন্য ওনাদের ডাটাবেসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এবং আমি আপনাদের আহ্বান জানাচ্ছি ওপেনলি আজকে যে আমি আপনাদের সাথে নিয়ে কাজ করতে চাই। আগামী দিনে আমরা জুলাইয়ের যে স্পিরিট সেটাকে ধারণ করে নতুন বাংলাদেশ নির্মাণ করতে চাই। হসপিটালে যদি এরকম অবহেলা অবজ্ঞা করা হয়, যারা অপরাধ করেছে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। আমরা তো সেন্ট্রালি তো আমাদের পক্ষ থেকে যে নির্দেশনা, আমরা কিন্তু মন্ত্রণালয়ের মাধ্যমে যেটা বলেছি, স্বাস্থ্য মন্ত্রণালয়ে আমি গিয়েছি, সমাজ কল্যাণের কথা বলেছি এবং আমি নিজেও বিভিন্ন হসপিটালে কথা বলে আমি চাপ প্রয়োগ করেছি যে চিকিৎসাটা অবিলম্বে দ্রুততম সময় যাতে অব্যাহত থাকে এবং বাদ পড়ে থাকলে তাদেরকে যাতে দ্রুত চালু করা হয়। এখন যেহেতু একটা নির্বাচন হয়ে গিয়েছে এবং এটা সরকার ট্রানজিশনাল পিরিয়ডে কিছু নতুন সমস্যা তৈরি হয়েছিল যেটা আগে ছিল না, তা আমরা এসে চেষ্টা করেছি যেটা সমাধান করার জন্য। এখন আমি আজকে আপনাদের থেকে সহযোগিতা চেয়ে গেলাম। আমি শপথ নিয়েছি এই বাংলাদেশের একজন জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্য হিসেবে আমি শপথ নিয়েছি এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছি। আমার শপথের মধ্যেই এই মন্ত্রণালয়ের যে আপনার যে দায়িত্বগুলো সেগুলোকে পূরণ করার জন্য আমি প্রতিশ্রুতিবদ্ধ। আপনাদেরকে সাথে নিয়ে আগামী দিনের
এই কাজগুলো আমি সম্পন্ন করতে চাই। যে দেখেন, কোন সংবিধানে বা কোন বইয়ে কিন্তু লেখা থাকে না যে আপনি গণহত্যা করতে পারবেন, জোর করতে পারবেন, খুন করতে পারবেন, ভোট ডাকাতি করতে পারবেন। কিন্তু পুলিশ স্বৈরাচারী হাসিনা কিন্তু সেই কাজটা করেছে। আজকে যদি আপনারা আন্দোলনের চিন্তা করেন, তাহলে আগে চিন্তা করেন যে খুনি হাসিনার আমলের যে গণহত্যাগুলো সংগঠিত হয়েছিল সেগুলোর বিচার কবে সম্পন্ন হবে। আওয়ামী লীগের রাজনীতির প্রশ্নে আগামী দিনে কি দাঁড়াবে, রাজনৈতিক বিষয় সেগুলোর বিষয়ে আগে উত্থাপন করেন, তাহলে আমার মনে হয় যে জুলাই চার্টার অবশ্যই বাস্তবায়ন হবে। এটার থেকে সরে আসার কোনো সুযোগ নাই। জুলাই চার্টার আর জুলাই আদেশ দুইটা আলাদা বিষয় হিসাবে রয়েছে। আমি টেকনিক্যাল আলাপে যাব না, আমাদের উদ্দেশ্যটা ঠিক আছে কিনা। তা আমার মনে হয় যে আগামী দিনে ফ্যাসিবাদী রাজনীতি আবার পুনর্বাসিত হবে কিনা সেই প্রশ্নে ওপেন সিদ্ধান্তে আসতে হবে, এবং আমাদেরকে অবশ্যই একটা যে রিকনসিলিয়েশন কমিশন যেটাকে বলা হয়, হ্যাঁ, সেটাকে এই ধরনের একটা উদ্যোগ গ্রহণ করা উচিত। কারণ আওয়ামী লীগকে সমর্থন করতে কিন্তু আওয়ামী লীগের অন্যান্য লুটপাট বা হত্যাকাণ্ডের সাথে জড়িত না, তাদেরকে আপনি কি করবেন? তাদেরকে যদি আপনি বাক্সবন্দি করে দেন, তাহলে তো তারা আবার বিপ্লবী হয়ে উঠবে 5 বছর পর, তখন আপনি কি করবেন? সেই সুযোগগুলা আর সেই জিনিসগুলা মাথায় বিবেচনা নিয়ে আগামী দিনে আমাদের মনে হয় রাজনীতির ধারাটাকে চিন্তা করতে হবে। বিশেষ করে আমাদের প্রজন্ম যারা আমরা আন্দোলন সংগ্রামে সরাসরি ছিলাম, আমরা তো সরাসরি ফায়ারিং লাইনে পড়বো যদি আওয়ামী লীগ ফিরে আসে নাকি। তো এই বিষয়ে আপনাদের কেউ আমার মনে হয় জোরালো একটা ভূমিকা নেওয়া উচিত, তাহলে সরকারও ভূমিকা নিতে পারবে।